আজ আপনি যে জাপানিজ অ্যানিমে দেখেন হয়তো সেটা আদৌ অস্তিত্বে আসতো না যদি ওয়ার্ল্ড ওয়ার 2 না হতো। কারণ এই যুদ্ধের সময় এমন কিছু ঘটেছিল যা পুরো জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রিকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। চলুন শুরুতে ফিরে যাই। সাল 1917। তিনজন বন্ধু একসাথে মিলে জাপানের প্রথম অ্যানিমে তৈরি করে। নাম ছিল দ্য ডাল সোর্ড। সেই সময় কেউ কল্পনাও করেনি এই ছোট্ট এক্সপেরিমেন্ট একদিন বিশ্ব জয় করবে। কিন্তু ধীরে ধীরে যখন সরকারের নজর এই আর্ট ফর্মের ওপর পড়ে, তারা অ্যানিমেকে শুধু বিনোদন হিসেবে নয় বরং এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। প্রোপাগান্ডা ছড়ানো হয়, সরকার অ্যানিমেটরদের দিতে শুরু করে হেভি ফান্ডিং। আর সেই ফান্ডিং এর ফলেই 1921 সালে তৈরি হয় জাপানের প্রথম অ্যানিমেশন স্টুডিও কিতায়ামা স্টুডিও। এরপর আসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ওয়ার্ল্ড ওয়ার 2। যুদ্ধ শেষ হয়, জাপান পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ইকোনমি ভেঙে পড়ে, ভবিষ্যৎ অনিশ্চিত। আর ঠিক তখনই জাপান আবার ভরসা করে এই অ্যানিমের ওপরই নিজেদের অর্থনীতি দাঁড় করানোর জন্য। এবং এখানে শুরু হয় অ্যানিমে ইতিহাসের সবচেয়ে বড় রেভলিউশন, একজন মানুষের হাত ধরে, ওসামা তেজুকা, যাকে আজ আমরা চিনি গড অব মানগা অ্যান্ড অ্যানিমে নামে। অ্যানিমেকে এতটা ইউনিক করে তোলা যে আর্ট স্টাইল, বড় বড় চোখ, ডিপ স্টোরি টেলিং, ইমোশনাল ক্যারেক্টার, এই সবকিছু শুরু এই মানুষটার হাত ধরেই। 1963 সালে নিজের ইউনিক ক্যারেক্টার ডিজাইন, স্টোরি টেলিং আর নতুন অ্যানিমেশন টেকনিক ব্যবহার করে তিনি তৈরি করেন অ্যাস্ট্রো বয়। আর এখান থেকেই অ্যানিমে শুধু জাপানে না, ধীরে ধীরে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর একে একে আসে ড্রাগন বল, সেইলর মুন, হাইও মিয়াজাকির তৈরি লেজেন্ডারি অ্যানিমে মুভিগুলো, ব্লিচ, ন্যারুটো, ওয়ান পিস, যেগুলো অ্যানিমেকে শুধু জাপান বা বাংলাদেশেই না, ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমিনন বানিয়ে দেয়। আজ এমন একটা সময় এসেছে যেখানে অ্যানিমে ইন্ডাস্ট্রি বলিউডের থেকেও বড়।